আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৮। আমি আছি সাথে আপনাদের কথা। মাঝখানে আরও দুদিন দুরাত বাকি নির্বাচনের। চারিদিকটা একটা ঠান্ডা থাকার কথা নয়, থাকলেও ঠান্ডা, কারণ আসলে বিপক্ষ এখন হাসপাতালে দৌড়াদৌড়ির উপর আছে। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ দেওয়া হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য। তবে হাঙ্গামা নির্বাচনের পরে হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়াচড়ে উঠল হামজা। দ্রুত পানি নামিয়ে কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনি বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘণ্টাখানেক সময় লাগবে না? গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমান যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটা অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও, তৈরি হও। যাব না আমি। আর এমনিতেও মাঝার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনল না কথাটা, বলল, এজন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ও বাড়িতে যাওয়ার অনুমতি পাবে না। তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান? ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলে দিয়েছে দিন দিন। তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনো দিন, এটা ভাবতেও নিজের উপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার ওপর? ও বাড়ি নিয়ে যাবার অফার করে? যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামনে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদরের আচরণ পেয়ে বড় হয়েছ। তাদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওইটা শুধু নিজের পরিবারের জন্যই বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিলে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাঝার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর আবারও ফিরে যা করবে, আশা করি আমার উপর দিয়ে যাওয়াটাই চাপ দেখে তোমার ভাইয়ের উপর ভালোবাসায় একটু চির ধরতে পারে। রিমি হাত চেপে ধরল হামজা। রিমি তা ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করছেন তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়েই গেছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষের শত্রুতা পুষবে, এটা আর অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি, আর না কোনো বিবেচনায়। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে, যেবার আমি প্রথমবার ছাত্রনেতা নির্বাচিত হয়েছিলাম। মাঝার ছেলেদের সাথে কারো বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় এই শত্রুতা শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতা আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইছিলাম, প্রথমে রাজি হলো না, পরে রাজি কেন হলো জানো? আমার বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতে লাঠি হয়ে যাব। আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয়েক বছরে ওদের থেকে। কিছুই বলনি কোনো দিন। কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো, তখন আবার নতুন করে জ্বলে উঠল তোমার বাপ চাচারা। এবার বলো, শত্রুতা কারা পুষছে, আর এর সমাধান কি? কোনো সমাধান নেই। এভাবে যতদিন চলে, আর এরপরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হব বোধহয় আমি। রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, তখনই গান গাইতে গাইতে জয় ঢুকলো। হামজাবাইয়ের হবে জয়, ও ভাবি গো, হামজাবাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক, উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক, ও আমার ভাবি গো, ও আমার প্রাণের ভাবি। হামজা হেসে ফেলল। জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপর ছাই রঙা শার্ট পরেছে। কোলে কোয়েল। কবি ঢুকতেই কপালে হাত ঢুকে সালাম করলো। ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে একটা মস্ত বড় অ্যাকুরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখলো। হামজা ভ্রুকুচকে বলল, এসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাকে ভাঙা যায় আগে। ও
কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার করে চলে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আন। তোর মা কাদার পানি চোটে সবগুলো বালিশ তুলা পচে গেছে। তুলি কোথাও থেকে দৌড়ে এসে কোয়েলকে কুলে তুলে নিয়ে এ গাল ও গালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেললো। হুট করে কিছু মনে হতে কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়িতে গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না। তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে। তারপরও কল যে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা। নেকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে নেকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধ ভাঙা স্বরে জিজ্ঞেস করলো, জয় ওই মাতগুলোকে বের করে খেলি আমি? বেল করে দাও একটাকে। জয় মাথা নাড়ল। তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট, তারপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দেই। শয়তান লাড়ে তোকে। শয়তানকে আমি লাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো। হুট করে সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না, সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছি তুলিকে। তো কি বলল? কাম নাই করার মতো, বাল নাই ছেঁড়ার মতো। তো বউ পিটাইছে। আমারও কাম বা বাল ছিল না হাতে, আমিও 2-4টা লাগিয়ে আসছি। পরে বাপের মার খাওয়া দেখে ওই কোয়েলের ডিম কাদা ধরলো, তারিনিয়া যায়া একুরিয়াম কিনে দিয়ে শান্ত করেছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না, শুনলাম মাঝার শালার পায়ে নাকি খাঁটি সাইলেন্সর স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরাইতো সবাই, এইটুকুই যথেষ্ট। মাঝার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কাল টাইম মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসলো, তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাসনি সকালে? সেহরির সময় খাইছিলাম, আসলেই চরম খিদে লাগছে। ধুর, ওই মাছ দিয়েন না, ডিমের টুকরো দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনার এত আহ্লাদ আসে থেকে? জয় নির্লজ্জের মতো হাসলো। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয়ে আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জিদ। সে জয়ের উপর তার অসীম ঘৃণা। আজ তার সাথে মিছিমিছি মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হেহে করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনামসহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারির নিখিল ভোটে মানুষের মনোনয়নে জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছেন তোকে, তেরামি না করে গিয়ে দেখা করে আছিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙুল দিয়ে কাচের ওপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরের একটা গোল্ড ফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর একজোড়া ক্যাটফিশের রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশকে সে একটা কিনেছে কেন সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু গুণের অ্যাকুরিয়াম কিনেছে, আবার রাগের সময় এগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ, যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করব, খাবো, যাব ঠিক সন্ধ্যার আগে। 2-1 কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে 1 কোপে পলি দিয়ে দেব। শুয়োরের বাচ্চা, যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয় আব্বু ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভড নাম্বার। তবুও অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নাম্বার দিয়ে কল করেছে। কল রিসিভ করতেই কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ?
একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার উপর টান নেই, তবে জলজন্ত একটা মানুষ উধাও হয়ে গেলেও একটু ভাবনা তো হয় নাকি? রাবিয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো, ভরাট এক কণ্ঠে ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপার থেকে। অন্তু থামকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তা চিরপরিচিত। এটা নয়। পিপাসার তো মুখে চুপ রইল অন্তু। তার ঠোঁট ছটফট করছিল। বেশি পেঁচাল না পেরে যে ঠিকানাটা বলছি সেখানে চলে আসিস। আর আর একটা পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত হুমকি বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নয়াবাদ মসজিদ। রাবিয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত, বারবার প্রশ্ন করছেন। অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তু মাথায় এলো ঠিকানাটা উল্লিখিত জায়গাটা ঢেপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। রাবিয়া প্রশ্নগুলো উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসলো। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওনার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে পেরে প্রশ্ন করলো। অন্তু জবাব দিল গা ছাড়া ভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়, তবু যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞেস করলো, আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? অন্তু অবচেতনার মতো মাথা নাড়ল, না। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য এখানে কে থাকবে, ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এবারের কারপালা। অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনে আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাফি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়ার কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে আসার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়ে ছিল, গড ব্লেস ইউ। বাসের হাঁটার উপর থেকে গাড়ির করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টার সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থাকে। তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট 2-1 বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারিপাশে লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন, জঙ্গলি এলাকার মতো, এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের উপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতার মেরুদণ্ডহীন এক কেঁচুর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইলেও শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন মচকেও যাচ্ছে। একদম নির্জন জায়গাটিকে কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলা বা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচে ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটটার ভেতর দিয়ে ঢুকতেই চোখ অন্ধকার দেখলো। ঘুপচির মতো ভেতরটা, বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধে মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গোলানো দুর্গন্ধ সৃষ্টি করেছে।
সিঁড়ির ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করে ছোঁয়ার চেষ্টা করলো। অন্তু কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী অল্প হলেও তার সামনে কোনো অন্যায় টিকার নয়, কিন্তু আজ ওসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোটাই জীবনে জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলছে এইভাবে? কোনো প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কাঁপন ধরেছে, মানে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তু সত্তাটা বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করতে পারেনি অন্তু। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারলো, কিন্তু মুস্তাকিন সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝে মাঝে পথে কেসে দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে, কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপেরা ভালো আছে, একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হচ্ছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারীমন আতঙ্কে গুংড়ে উঠেছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটাও পুরনো, সবুজাভ শ্যাওলা পড়েছে। পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপ পা রেখে মাথা তুলে আশপাশ দেখলো। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে পা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফনা তুল আছে। ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তর মনে হলো এই পিঠ ফেরানো লোকটাকে সে চেনে, সে জানে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপের বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলো। এখন বুঝলো এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিলের উপর সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কোটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেললো। আলো জ্বালালো। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসে লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগ দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছনে ফিরে বসে থাকা লোকটি অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে উঠল বিদ্যুতের মতো। ধাক্কা খেল যেন অন্তুর উপর। জয়! অন্তু হতবিহল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন, মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণায় লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটির প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসব জেরে এসব করেছে, অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরো দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ালো। তার চোখ টুতু হাসছে। সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্ট হাসি প্রকট। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ও কে? ওরে এইখানে নিয়ে আইসেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়ে ছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ওরে এখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাচপ্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জল চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো এগুলো সেদিকে তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, হের বাল! ওরে কান নিয়ে আসছেন ওইখানে? এইটা জিঙ্গাইছি, ওর কি কাম এখানে? পলাশ যখন অন্তুর দিকে চেয়ে, তো জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খেয়েছিল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি। হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানের কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ার আন্ডারওয়ার্ল্ডেরই বিচরণ করে সাধারণত। অন্তর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে।
মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ, বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এইটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারিপাশে দর্শকের মতো তাকিয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হেসে জয়ের দিকে তাকালো। এত কেন ব্যস্ত হইতেছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কী সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বেকার দল সবগুলো। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী স্বরে জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে আপনার কাছ থেকে? এই শালার বাপরে তো এমন লোক মনে হয় না। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জলজল করে উঠল, জলজল করছে। সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদের অল্প সোডা এবং পানি না মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারলো না। পেছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে উঠছে অন্তু। পলাশ জিভ বের করে কুকুরের মতো গন্ধ শুকছে তার শরীরের। বোকরা এবং নিকাবের উপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুঝলো, ডুকরে উঠে নীরবে আল্লাহ পাক পানাহ চায় এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো। প্যাচ হাসি দিয়ে বলল, তোমারে কেন নিয়ে আইছি এইখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠছিল। ইজ্জতের ভয়ে তাকে কাহিল করে তুলছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো করে হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক? হ্যাঁ। অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেললো। তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বউয়ের গয়নাই দরকার নাই, বউটারে আনলেই পারতি, টাকা আর পরিশোধ করা লাগতো না। ছ্যামরা দেখলাম জ্বলে উঠছিল, অথচ টাকারও প্রয়োজন। কিছু বলবার পারে নাই। হা হা হা। অন্তু অবাক হলো, বুকে ভার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়নাই রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগে শোধ করে দেব। শালার ছাওয়াল পারলো তো না। সেই হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারলো না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর উপর। জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক চ্যামড়ার সুদ, আসল, চাঁদা, দোকানের কামাইয়ের ভাগ সবটার মাফ করে দিতাম। মেয়ে লোকের উপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করেছি, কতবার পারি। অন্তু শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবেই শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? কথা তো শেষ হয় নাই। শোনো অন্তিক, চেহারাটা আমার থেকে লুকাই না পালাই যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপরও এত ভোগান্তি হইতো না। হেস, আমি জানতামই না যে তুমি অন্তুর কলিজাটা ছেদ করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণ জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হংকারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো। বকে উঠল বিড়বিড় করে, শালির ধার কমবে না তবু। পলাশ দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তি হাসি হাসছে। এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসীরা পিশাচরদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তর হাতটা ছাড়ানোর নাম করে
ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল অন্তুর হাতটা। অন্তু ঝাটকা মেরে হাত সরিয়ে পিছিয়ে যায়, ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের উপর, কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো, ফুফানো কান্নায় নেকাব ভিজে উঠল। জয় সোফায় ঘুরিয়ে নিয়ে বসেছে, খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে, সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রায় বিয়ারের ক্যান। এবার অন্তুর দৃঢ় বিশ্বাস জাগলো, জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে বলল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির মতো ন্যায় শুনতে লাগলো। আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বু কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু। সবে কথা বলতে বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝের স্বরে ডেকে উঠে অন্তু আবার, আব্বু, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজল আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুফটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তর আর্তনাদ একবার কানে যাচ্ছে, আর কামনা তাড়নায় আগুনে কেরোসিন ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তর দিকে। ক্ষুধার্ত পিসাদ যেমন রক্ত পেলে জল জল হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো, নেয়া দেয়া? তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলল, পারে। তারপরও একটু সপ্রতিভ হলো, আমি বুঝতে পারছি অন্তিকে টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমি সাথে আনিনি, কথা দিচ্ছি আগামী। পলাশ আঙুল তুলে অন্তুর ঠোঁটে নিকাবের উপর দিয়ে চেপে ধরলো, হুস, এত কথা না, আমি চেয়ে নিই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ হয়ে গেল বোধ হয়। পলাশ খুব সাবলীলভাবে বলল, নেকাবটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বুঝলো, লেনদেন, আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নিকাবের চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে, বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুড়ে অন্তুর সামনে পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশ সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহে। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপর গলা নিচে লেহন করার মতো হাত বোলাই। কেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তু হাত মুচড়ানোর বৃথা চেষ্টা করলো না। চোখ দুটো বুঝে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে উঠল অন্তু, আল্লাহ! অন্তু হার মানল, আমি খুলছি নিকাব, আমি খুলছি। অন্তু পলাশ পারত নিজে খুলতে, খুলল না, সে অন্তুকে বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়া চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তু হাত কাঁপছে, নিকাব অব্দি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের উপর ঘেন্না লাগছে, এই শরীরে বিভিন্ন জায়গায় আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্ট বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের উপর। চোয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গোমাটে করে তুলছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। এবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, এইটার পেছনে সাহস দেখায় আবার চুপ করে আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার, তবে খেয়াল করে দেখলো তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেন বোধ হয়, যা সে জয়ের কাছে করেছে। কোন যুক্তিতে নেই সেই আশায়। তবুও অন্তু বোধ হয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে, তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল এলো অন্তু নিজের উপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে, যে চেহারা তার নিজের পছন্দ, কিন্তু বাধা দিল না। এখন নিকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। দু চোখ হয়ে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে চাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছা বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর
বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবায় এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলো। পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেললো পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনে খচখচে দেয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, খোল শালি, ন্যাকামি করা মারাস। একটানে খুলে নয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। যে আহাজারিতে চোখ তুলে তাকালো জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে স্বল্প সরে দাঁড়ায় অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠেছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তেই। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে জীবনের প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষায় বস্তুর সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে আবির্ভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটা পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল সেটাকে কাবাব করা হোক, ঝোল বেঁধে রাখা হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু আসে যায়? পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরিফবাজ, তোমার বাপের ঘরে যে এরকম একখানা আইটেম আছে জানলেই কি আর বেচারার। অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনী পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বুর বিষয়টা সহ্য করতে পারবে? নিকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়ে ছিল সেটা নিস্তেজ হাতে আস্তে করে তুলে ফেলে দিল অন্তু। এখন নিজের শরীরে বোকরা, বুকের উপর এক টুকরো ওড়না আছে। সকলে দেখছে ওকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মুচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বা হাতে তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আশেপাশে আকাশের দিকে তাকে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো। দুজন দুপাশ ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদদের ঘরে প্রবেশ করলো। সে জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে আবার। অন্তু হাউমাউ করে কেঁদে উঠল, মুখ চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথর কাপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক। ডেকে উঠলেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুঝে ফেলল। আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায়, শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ। ঢলছেন উনি, চোখ বুজে রাখতে পারছিলেন না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রাঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থেতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তু পুরো শরীরটা আন্দোলিত হলো এবার পলাশের দেহের সাথে ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুকড়ে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কি জানে যতদূর সম্ভব করা ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেব কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেকনিষ্ঠ গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন, ও পলাশ, আব্বা, আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা, ও বাচ্চা মানুষ। পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে, ও কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মেয়ে মানুষ, ওরে ছাড়ো। তুমি আমারে মারো, ও পলাশ, আমারে মারো, দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমারে আরও মারো পলাশ। পলাশ শুনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল দেব পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ার বোধ হয়। জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। ওর মা খেয়েছে কতভাবে মার খেয়েছে। শরীরের বিভিন্ন স্থানে বাঁশছুঁই গাঁথাই হয়েছিল। তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়া ছিটাতো। খুব চিৎকার করেছে জয় বদ্ধ করে।
কই কেউ তো বলেনি সেদিন, বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি ওসব, যত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনও আছে শরীরে। এখন ওর রাজ চলে পুরো দিনাজপুরের ওই বাঁশের হাটে। ওর পিঠে বাঁকিয়ে হিপ্পনের উপর কোমরের সংলগ্ন কেশারুতে টান ফেলা হতো। তা চিৎকার করতে পিঠ সাইলেন্সারে রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে নাক কান এমনকি চোখের পানি সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি, শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাহলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে ফেলে গেছে তাকে এই দুনিয়ার নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তুর উপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে, আজ অন্তুও অপমান হয়েছে। বাঁচাতে যায়নি জয়, শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসলো। কাকা, ডাক্তার কষাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনার্জিও খুলতে হবে, যেখানে মানুষ গরু সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয়, হাতের পালস চেক করে, তাদের মাঝে সব রোগীর আত্মচেতনায় চেঁচায়ে কাঁদে। সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে। কষায়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মাইয়াডারে দেন, সব মাফ। আমজাদ সাহেব বোধশক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল, কাকা, আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেখানে। মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি? আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেজের উপর। টিপ করে আওয়াজ হলো, তখন তার মাথার ছাদের উপর পড়ল। পলাশ অন্তর কাঁধে নিজের মাথাটা রেখে জোর করেই, কুকুরের যেমন গন্ধ শোকে ওভাবেই নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে অন্ত হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেখানের শিরাটা ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তু এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তা তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল এসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে, অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তুর গলার সাথে ঘষল একবার খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে, ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, ছাড়েন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি ঝরছে চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় জেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছনে ফেরলো, ছাড়েন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট। আর না, ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসলো, চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখলো। ভাই, ছাড়েন ওরে। ছাড়তে বলতেছি আমি। উল্কানো জিত জয়ের স্বরে। পলাশও জিত করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, ছাড়তে বলছি না, ছাড়। পুরো রুফটপটা কম্পিত হয় সেই স্বরে। একদম গুমোটো হয়ে উঠল পরিবেশটা। খেপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারাটা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁত ঘষে নিজেকে সামলানোর চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে ফেলল, জয়, আমি জানি তুই খেপা, তবে পাগলা বা বোকা না। ও এখন আমার জিনিস, আমি কি তুই জানিস? কিন্তু এখন এইরকম বোকামি করতেছিস কে ভাই? কার সাথে কি করতেছিস? হুঁশ আছে? একটা মাগিরে ছাড়াইতে তুই কেমনে কি জয় আমার সাথে?
জয় পলাশের হাতে মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হইছে, আপনি ধরবেন, এরপর যা মনে চায় করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না। ভিনে এমন জানি শুয়োরে নাচতেছে ভাই, ভিতরে এমনে কেমন জানি শুয়োরে নাচতেছে ভাই, মন চাচ্ছে সবগুলোর একদম ছেঁচে ফেলি। আপনার ইচ্ছে হচ্ছে আপনি উড়ে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার উড়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন, এইটা আপনি শুনেছেন না, এইটাই সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্ত পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারিপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশা ভিড় জমিয়েছে। জয় খিচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাত রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ল আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঢুকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তু চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেট হুলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করেছিল। তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলছিল ওদের। জয় পিস্তলের বোরেলে টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখে মৃদু আলোতে জ্বলজ্বল করে উঠল। মুখে সেই প্যাচ প্যাচ হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে। সেই যে সূর্যগ্রহণের রাত, তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কলুষিত নাম দিয়েছে। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার কথা সব সময় ঠান্ডা বাপ, একদম বরফের মতো ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল, পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকির ছাওয়াল যদি 2000 উপস্থিত থাকে, আমি জয় 1000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি 900 ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাঁধে ঝুঁকল। আরমিন, দ্রুত ওঠো, তোমার বাপকে আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক থাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু উঠে বলল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল। সাথে লোকগুলো হাসতে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসলো। অন্তর ওড়না তুলে মুখে থুতুটা মুছে আরো সুন্দর করে হাসলো। তুমিও আমায় থুতু দিলে? তোমাকে লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়, কিন্তু এখন উঠো জলদি। হাজার হোক আমি একা, পিস্তলেও যতটুকু সম্ভব বড় জোরে 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। উঠো, দ্রুত উঠো, আমি সাহায্য করব তোমার বাপরে উঠাইতে। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা। তখন ঈশার আজান পড়ছে চারিদিকে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। ক্ষত বিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষত বিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয়, এইখানেই নিয়ে আসার অল্পক্ষণ আগে ড্রাগ দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না, তার ভয় হচ্ছে জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে। সে কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আরেক নেকড়ের সাথে পথ চলছে না তো। অন্তু শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সেই লোলুপ দৃষ্টি যখন তার পর্দা হাঁটানো হচ্ছিল। কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি, তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য। জয়ের জানা নেই পলাশের শিকার চিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে 3 জনই ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল, ধরো এইটা। অন্তু বুকের ধরফরানি তখনও কমেনি, আর না ঘেন্নার আগুন নিভেছে। তবুও সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তুর আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল।
আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধ হয় টের পাচ্ছেন না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ঔষধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? জয় হুট করে তার মাথায় এলো, সে এসব করছে কেন? ননসেন্স কাজকর্ম কেন সব? সে যুবক যুব সেবক হিসেবে এইসব করতেই পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আর্মিনের বাপের সাহায্য? এবার একবার তীব্র ঘেন্নার চোখে দেখলো আর্মিনকে। চোখ দুটো আক্রোশে জলজল করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছুই নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখলো। অভ্যাসবশত সে মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেললো। চোখে এসে পানি জমলো একদলা। ভেতরের যন্ত্রণা ধিক্কার দিল ওকে। বোকা মেয়ে, তুই তো জবাই হয়ে গেছিস, তোর আরও কিছু বাকি আছে। মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। যেখানে থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণে মানা হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণী খোলার পর তাপ দর্শনের কতগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, হয়তো গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনের চোখে যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয় সে, তার পাশে আরো দুটো পুরুষ অবয়ব চট করে হোলস্টারে হাত গেল। পিস্তলটা বের করেই তাক করে ধরলো। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে! হাসি থামিয়ে মিছিমিছি গম্ভীর হলো। ভেতরে যাননি কেন? আর একটু হলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাববেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতে এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিন মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল। ক্ষণকালে চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেব নড়বড়ে দেহটা দুজন কনস্টেবল ভার করে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু, ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো যান তাইলে, আমার গাড়ি আসবে। ভিআইপি লোক তো, চোখ মারলো কথা বললে। মুস্তাকিন হাসলো। খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দুলালো। ওরা চলে যেতেই জয় পেছনে তাকালো। পুরনো দুতলা রুফটপ থেকে পলাশের জল চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকেই কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের উপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিমও রেহাই পেল না সে আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না, আজ যাচ্ছে। যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসলো। রক্ত শুষে বেরিয়ে গেল যেন মানুষের মুখের বর্ণ। বোধহয় অন্তুর মনে হয় প্রাণ নেই মুখে। উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর উপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল। তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তুকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ যাওয়া, তারপর আব্বু, এরপর অন্তুকে ডাকা। বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসাবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না। কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বহুল মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। এক রোখার মতো বলে উঠল মুস্তাকিন, আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার, বলুন। অন্তু সে নিস্তেজ সরে কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনের দুটো। কারটাকে প্রাধান্য দেব? আমারটা কি? এ পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর। যা ভাবছেন তাই? কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি 1 ঘন্টা দেওয়া। আমি ভেবেছিলাম সাধারণত কিডন্যাপিং কেস।
গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডার করেছে ম্যাডাম। যখনই উপরমহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয় প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছে আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুরে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্ত কথা বলল না। তার নিজের কথা ভাবার অবকাশ নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানে সেই সিগারেটের পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ কলুষিত জীবনটাকে ফেলে নির্জন জনমানব শূন্য দিকটা ডেকে তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো তখন। তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন, আরে পরনে সাদা দবদবে পাঞ্জাবি। এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতে তর্জনী আঙুলটা চেপে ধরে তার হাতে তারা হেঁটে যাচ্ছে 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 তারা চলছে, আর আসছে না দৃশ্যটা। সবটা অন্ধকার, রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকাল ছিল, এত তাড়াতাড়ি রাত নামলো, সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরে উল্টাতে মুস্তাকিন থমকালো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে গেছে। দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরলেই বললেন, কিসের ট্রমায় আছেন এইটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনারা কে হন মেয়েটার? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তুর জানে না ও। মুস্তাকিন জানালো না, অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিরকুট পাঠিয়েছিল। ফোন কল বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার হুমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথায় পড়ে আসছি। ওর বাপের শরীরে ভালো মাত্রার ব্লুফেনফিন ড্রাগ ইঞ্জেকশন পুশ করা হয়েছে। সাথে যে চেহারায় আঘাত হয়েছে, চিহ্নগুলো রয়েছে দেহে। পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চেহারায় চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এইসব কারা করেছে, কেন করেছে, এই প্রশ্ন উঠলে চিকিৎসকবিদ কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য থেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে বলল, বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু মানে মেয়েটা কি অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত মানসিকতায়। কোনো ঘটনা তাকে আঘাত করেছে যা তার জন্য একযোগে নেওয়া বোধ হয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার। ওর কন্ডিশন যেটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। পরনের বুকরা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম। প্রেশার ইমপ্যাক্ট তার মানসিকতার উপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন কেন যেন? কোনোভাবে কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক ঝামেলার গোলমেল মানে। মুস্তাকিন থামলো। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি, তবে অন্তু একজ্যাক্ট অবস্থা জানতে পারছি। আমিও জানি না কি হয়েছে। ওর কি অবস্থা? মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার। মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশনে ক্রিয়েট হচ্ছে ওর সামনে। হ্যালুসিনেশন হচ্ছে মস্তিষ্কে। সি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টার। এখনও অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে যেন কেন্দ্রের এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে কেরিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখনও পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সব কিছু বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েল দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে দিয়ে পাঠা দুধ আনতে হবে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই।
এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তের এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতেই রয়ে গেছিল। হামজা আনতে যায়নি, আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরও তুলি এই পদক্ষেপ হামজাকে বহুদূরে টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাচ্ছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর বিকল্প থাকে? এইসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের থেকে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ, উদ্বেগ ভ্রু কুচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ কুচকে কপাল আঙুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ দুদিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত তার দক্ষ, তাও আবার অহেতুক সব কারণ এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির উপর খয়েরি রঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হাঁটে। আজও নিচতলা ওয়ার্কশপে কাজ চলছে।